গেলবে বলে মনে হয় না। অল্প বয়সে মৃত্যুর হাত ছাড়ে চালিয়ে যাবে। ধর্মের ঘরকে ভাঙতে অধর্মের আশ্রয় না। ড্যাডি, তার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? দেখতে কেমন? 19-20। দেখতে গড়িকেও হার মানায়। যুবক চলাচ্ছি নাকি? যাও রকিকে দিয়ে ওটা তুলে আনার ব্যবস্থা করো। তারপরও বলে দিতে হবে ওটাকে তো করে আরো শ্রমিককে ধ্বজাধারী শ্রমিক নিয়ে থাকে আমার মানুষে থাকে জানতে পারে কথা করে। এতদিন যখন জানতে পারি আজ তা জানতে পারবে কি করে? এছাড়া তার আগে তুমি কচি মুরগির পোষা মাংস খাওনি? কিন্তু এবার মুরগির মাংস নিয়ে একটু ঝাল লাগবে বস। কিন্তু এখানে ওখানে বাড়িতে আসতে নিষেধ করেছে। জানি বস, তাই তো বাড়িতে আসতে বাধ্য হয়েছি। কারণ এই চন্দনপুর থানায় এক নতুন অফিসার আসছে। জানি আমি পেছনে দুটো চোখ আছে। আমাকে না জানিয়ে নতুন অফিস পাঠায় কোন সাহসে? ওটা পরে হয়ে যাবে না। এখন ওই অফিসারকে সাদের নাম করে আমি ভেট নিয়ে গেছিলাম, কিন্তু ভেট তো নিলাই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমার লোক যেন তোকে অপমান করে তাড়িয়ে দিল? ইয়েস বস, আরো বলেছে আজ প্রথম দিন কাল তোমাকে তাড়িয়ে দিচ্ছি, দ্বিতীয় দিন যদি ভেট নিয়ে আসো তাহলে 6 মাস রকমে বাস করতে হবে। দিদি তোর পাকা বুঝে পরিবার করে স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত ওই যে রিক্সাওয়ালার ছেলে। ওর আগে আমি রিক্সার হ্যান্ডেলটাই ধরিয়ে দেব। উঠে উঠতে পারিনি কোন বিষাক্ত কাল কেউ কেউ কোনায় পা দিয়েছে। তাহলে ওই সবই নেতার ব্যাপারটা কোনদিন পিছিয়ে দেবে না। চ্যালেঞ্জের জবাব দিতে হবে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাড়ি পরে ঘুমটা দিয়ে ঘরে করে বসে থেকে না। মনে রাখো রুদ্রপ্রধান নামক ছাপা এখনো তোমার মাথায় আছে। ঠিক আছে জানি, তোমার আশ্বাস পেলে ও তো সামান্য পুলিশ অফিসার, দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। আর ওই দুর্গমগিরি লঙ্ঘন করে ওই সালা পুলিশ অফিসারের দুধের দাঁত থেকে আমি উপরে নেব। বস, এখন আমি তাহলে হঠাৎ করে বাড়িতে আসবি না। আমি চাই সমস্ত কথা হবে অফিসে। আমি চাই বাড়িতে একটা সুন্দর পবিত্র মন্দির হয়ে থাক। তা থাক, কিন্তু যেখানে মন মন্দিরটাই অপবিত্র হয়েছে সেখানে বাঙি। তবে সেটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন। এখন আমি চলি বস। শালা শুয়োরের বাচ্চা, একটা গুন্ডা আমাকে জ্ঞান দিয়ে গেল। দাদা কেন কলিতা বলতে ভুলে গেলাম। বাবা বিশা বলছি মুরগি নরম মাংসটা দেখা দেখা খেয়ে না। আমার কথাটায় ভাবি তাতে কি হয়েছিল মা? তোমরা ভাই বোনেরা বড় হয়েছো, এখন আমি পাগল হলে কি বা মারা গেলেই বা কি? তা অবশ্যই ঠিক রে মা। তোমাদের মা মারা যাওয়ার পর অনেকে তো কথা বলেছিল রে মা। তোদের 3 ভাই বোনের কথা আর দেশের হাজার হাজার নিরীহ মানুষের কথা চিন্তা করে কি আর করতে বলেছি বল? এটা তোমার বক্তব্য। কালটা তো মতো ভালো নয়। তার জীবনে অনেক তাই কাজ আজও বাকি রয়ে গেছি। দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেটা পালন করতে পারে কিনা। আসি রে মা, আসি। আমি চাই যুগল ছাপানো প্লাবনে এই যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন ভাসবে তখন আমি মনের আনন্দে যুবে 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 যুবে
বলুন এত ঘন্টা বাজানোর কারণটা কি? নাও কথা, আমি হলাম স্যারের বিয়ে আর আপনার কেয়ারটেকার। আমি সব সময় আপনার পাশে পাশে থাকবে না তো আর কে থাকবে? ও আমি ইংরেজিতে যতই গালাগালি করুন, আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখবই। হাজার হোক আপনার মানে আমি একটা ছাগল। আপনি মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার গাড়িতেই যাই। আপনার ভালো জায়গা থেকে কামড়ে দেবে। আপনি বিলেতি মেয়ে হয়ে ওই বাঘ বনের পেতনির কাজে করবেন? হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় অতীব সুন্দরী মেয়েটি পেতনি বলল। আমি বিষ্ণবিদা আমারও যুবকের মনের পক্ষে দাঁড়িয়ে বিষ্ণবিদা হয়ে থাকতে চাই। আমার কাজ নিত্য নতুন যুবককে আমার যৌবনের ইয়াগুত্তরে ভাসিয়ে দেওয়া। তারা যখন মহাসমুদ্রে ভাসবে, তখন আমার জীবন ভরে থাকবে only mustard and romance. Give me
বাপরে বাপ, মেয়ে তো নয়, যা থাক, ছোট মুখে বড় কথা না। তবে হ্যাঁ, বাপেরও বাপ, তার প্রমাণ সেই দিনে সেই প্রতীক মিত্র, যার বিবেকের একটা চাবুকের আঘাতে অহংকারী মেহেন্দি দিবি, সব অহংকার ভেঙে চূর্ণ হয়ে যায়। আমার হৃদয় জানি পাল্লা একদিকে প্রতীক, অন্যদিকে পৃথিবী, তাতে যে আমার প্রতীকের পাল্লাটাই বেশি ভারী। তাই পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমার প্রতীককে আমি মানতে পারবো না। হারাতে হবে এমন অলৌকিক কল্পনা আপনার মনে এলো কি করে মাসিমা? কে? ও আনন্দ, এসো বাবা এসো। তারপর খবর সব ভালো তো? ভালো কি করে থাকবো মাসিমা? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করি, সেই প্রতীক আজ কেন, কি করেছে প্রতীক? ইদানিং সে কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সব সময় কি যেন একটা চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলে, তোমার বাবার নাম? হ্যাঁ, রুদ্র প্রতাপ সেন শর্মা। কি হলো মাসিমা, আপনি কি আমার বাবাকে চেনেন না? হ্যাঁ, না না, চিনি না, তবে নাম শুনেছি, কারণ বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসেবে আমার বাবা তুলনা হয়নি। গরিবের দুঃখে তা সে ধ্যান ধ্যান করেই থাকে। আনন্দ, তুমি একটু বসো বাবা, ওদিকে এখানে এসে করবে। আমি তখন তোমার জন্য একটা চা করে নিয়ে আসি, কেমন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারলাম না। আমার বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমা যেন কেমন হয়ে গেল। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার তোমার বেঁধে আছে। কিন্তু কি এই রহস্য? সব রহস্যের লক্ষ্যভেদ করবে তুই, এত বড় দিনদার নসানন্দ। কিন্তু এটা তো মিথ্যা নয়, মানুষের অসাধ্য কিছু আছে। না মিথ্যে, এই বিজ্ঞানের যুগে আছে এমন অনেক কিছু আছে যা মানুষের অসাধ্য, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছুই থাকতো না। তুই কি ঈশ্বর মানি? নিশ্চয় মানে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলে নিজের কাছে অস্বীকার করা হয় আনন্দ। যাক, তাহলে একটা সত্যি করে কথা বলতো। আমার কি করছিস শুনেছিস মিথ্যে কথা বলতে, যে আজ প্রশ্ন করছিস? তবে বল, তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? আমি কি এমন অপরাধ করেছি যে তুই আমাকে এড়িয়ে চলছিস? আনন্দ, এই প্রশ্ন আমি নিজেকে করেছিলাম। আমি কোন অতলে হারিয়ে যাচ্ছি, আর কোন সর্বনাশা এসে আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি? হাজারো কথা বলে তুই আমাকে বলাতে পারবি না আনন্দ। ফলত আমি তোকে চাইছি না। যাক শোন না, তোর তো টাকা অভাব নেই, তুই আজই একটা সেলফোন নিবি আর নাম্বারটা আমাকে জানিয়ে দিবি। তারপর আমি যখন যা জানতে যাবো, তারপর তুই আমাকে জানিয়ে দিবি। বাস রাধা চুকে গেল, তাহলে আর কেউ কাউকে এড়িয়ে যায়নি। বাহ, কি সুন্দর আমাকে বুঝিয়ে দিলি প্রতীক। এক রহস্য ভেদ করতে এসে আমি আর এক রহস্যে জড়িয়ে পড়লাম। যা, তবু আমি তোর কথা শুনেই চলবো, কারণ তুই আমার আদর্শ। তাই তোর কথা অমান্য করা আর তোকে সাহায্য না করে আমি আমার বিবেকের কাছে কোনোদিন ছোট হতে পারবো না। ছোট হতে পারবো না। দিবে মনুষ্যত্ব না, এই খন্দন সমাজে ওগুলো কোনো অস্তিত্ব নেই, ওগুলো কোনো কথার কথা। তাই সমাজে কথা বলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি কি যতদিন বেঁচে থাকবো বাবা, আমি কি পারবো তোদের সকলের সাথে মিলন সমুদ্রে একসাথে মিলিত হতে? নিশ্চয়ই পারবে। সেই মিলন সমুদ্রে মিলিত হওয়ার জন্য তো আমি বিভ্রান্ত হয়ে উল্কার মতো এবার প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। ওরে না, কোনো কিছু বিনিময়ে আমি তোকে হারিয়ে বাঁচতে চাই না। ওরে, আমার যে বড় ভয় করছে আনন্দ। হয় কি, তোমার চোখের জল আর বুকের রক্ত দেওয়া করা প্রতি নুনের মতো নয় যে এত সহজে বলে যাবে। আমার ভয় করছে, কি বলতো? আজব কথা বলে তুমি তোমার প্রতীকে ফেরাতে পারবে না মা। নদীর জল যেমন বয়ে গেলে তার প্রতীকে যেমন আটকানো যায় না, প্রতীকের ছড়া তুলি আর হাতে ছড়া কি যেমন সস্তানে ফিরে আসতে পারবে না, তেমনি তোমার প্রতীকটা যেমন হারিয়ে গেছে সেখান থেকে এক পাশ ফিরে আসতে পারবে না। আমি মহাবিদ্রোহী রামক্রান্ত, আমি সেই দিনে হব শান্ত যেদিন অত্যাচারে উদ্বৃত্ত
সন্তানরা সবসময় বাবা মায়ের কাছে ছোটই থাকে, সেরকম তোরা দুই ভাই বোন আমার কাছে চিরকাল ছোটই থাকবে। আর সেই জন্য ছোট কিছু হলো না তোমার আদর পেয়ে। আমার সন্তান স্বরূপ ভাই বোনদের আমি আদর করবো না তো কে করবে বল? তোরাই আমার সুখের সান্ত্বনা, আশার প্রদীপ। তাই বলে ছোট ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে, করবে, নিশ্চয়ই করবে। আমার ভাই সম্মানজনক একটা চাকরি পেলে নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমার ভাইকে আমি করতে দেবো না। কিন্তু দাদা তোমার কারখানা বন্ধ, ছোট বেকার সংসারটা তাহলে আগের মতো চলবে রে, তো দাদা এখনো বেঁচে আছে। আমি জানি তুমি দিনের গায়ে এখনটা ঢুকলেও আমাদের যে কোনো অভাব রাখবে না তা আমি জানি, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন। মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে উপযুক্ত মানুষ করে তুলবো। সেদিনে সেই কথার মর্যাদা আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো রে বোন, জীবন দিয়ে রক্ষা করবো। না বলতাম দয়া করে জীবনটা দিতে যাবেন না, তাহলে আমরা এই আদরের বান্দরকে দেখবে কে? কেন? আমার অমূর্ত মানে আমার এই ছোট্ট ভাই বোনকে দায়িত্ব তুমি নিতে পারবে না আনন্দ? না বলতাম, ওই আদরের বান্দরের জন্য সোনার খাঁচা দরকার। তার মানে তোমার পিছনে ছোট বাদর আর আমি বাদরি। আরে বলছে বলুক না কেন, বাদরেরা এই সমাজে অনাদৃত নয়। ও তুমিও তাহলে রাখতো তাহলে? না গালিব না, আমি কারো বলে নই, আমি নিরপেক্ষ। তাই আমার তাই উচিত তোমার উচিত এই মুহূর্তে স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজার করে নিয়ে আসা। ওটা বাজে খেয়াল আছে? কথায় কথায় কত যে বেলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তোরা কথা বল। আসি আনন্দ, আসি রে বাবুরা। কায়দা করে দাদাকে তো বেশ শুয়ে দিলে, এবার দাঁড়াও, আমাকে বাদরে বলার শোধ আমি নিচ্ছি। কোমরে কাপড় যতই জোড়া, ছেলেদের তুমি কিছু করতে পারবে না, জানো তো? এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে এই পুরুষ শাসিত সমাজে মাথার উপর দাঁড়িয়ে আমি তার সাথে চিৎকার করে বলবো, আমি এসে গেছি, এবার আস্তে আস্তে বলো, আমি তোমাদের কথা মন দিয়ে শুনবো। কে আপনি? আমি কে? দাদা মনে করি, হ্যাঁ আমি আমার মানিক দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা তোমরা আমার দাদাকে দেখেছো? কে আমরা দাদা? তোমরা আমার দাদাকে ছিলেন না? এই তো ধরে নাও তোমরা দুজন প্রেম করছো। কে বলেছে যে আমরা প্রেম করছি? না, প্রেম করনি, ধরে নাও প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকার কাছ থেকে যে মহাপুরুষ ঘুষ পেতে হাত পেতে ঘুষ নেয়, সে মহাপুরুষ হচ্ছে আমার দাদা। এই জন্য শ্রম ইন্সপেক্টর মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই আপনি কি না? একটু মাল খেয়েছি এই তো। আরে মশাই, এই দেশে যত চরিত্রহীন গল্পর বাতাল আছে তারা দামি দামি মানুষের ভাই কিংবা ছেলে। পাপিয়া, একে বিদায় করে তুমি বাড়ি যাও। এনার সাথে বকবক করতে হলে আমার মাথা ধরে যাবে, তাই আমি এখন চললাম। টাটা। বাই। দাদা বলায় রাত ধরে চলে গেল। কিছু মনে করো না গো, আমার এখানে আপনাদের ভুল হয়েছে। আর ভাবাই না কেন, আমি হলাম স্যার অল্প বয়সে ইজনা বাগা ছেলে। রকি, যত তাড়াতাড়ি পারি এই ছোটকে রান্না করে ফেল। ওই শালা রাখবো। ভদ্রলোকের রেজের সঙ্গে মাজাকি হচ্ছে, তাই না? যাবো, যাবো শালা করে মিলে। আয় তো, রকি, চোখের সামনে একটা মধু করে মৌসা করছে। তুই আমরা তো শেষ কেন? যা, মৌসা করে খাবে বাবা। দোস্তে বড় বাবু। সুন্দরী, দেখি, সাবধান সাবধান, আমার বউয়ের গায়ে হাত দিলে তো হাত চালিয়ে দেবে। চেষ্টা করলে ওই রাস্তা থেকে ঘুরিয়ে পাওয়া তোমার বোনটিকে যে আমার চাই সারা বাবু। ও সামলা বাবু, এ খুঁজে দে ও মুখটা। এই নে বাবু সাইড।
আমার বোনকে রক্ষা করো। কে বাঁচাও! কে দেখো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, তবে এ কি তোমার অবস্থা হলো কি করে? আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনকে রক্ষা করো। বোন কই কই কোথায় তোমার বোন, কি হয়েছে তার? ওই শয়তানরা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, আমাকে মেরে ওরা তাকে তুলে নিয়ে গেছে। ওরা কারা? ওই রকি গুন্ডা তো। রকি গুন্ডা? কিন্তু তার এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যায়? তার পিছনে কোনো অদৃশ্য কালো হাত কাজ করছে। যে হাত কাটা সঙ্গে মানে এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। দাঁড়াও বাবু, অজানা সূত্রের খবরটা শুনে আমি আসার আগে অপরাধীদের কাজ শেষ করতে পারি। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করে সান্ত্বনাটা আপনি তাকেই দিন। তাহলে তারপর কি লাভ হয়েছে? আপনি কি করবেন? দেখি ননি তুই তোর কি লাভ হয়েছে? তাহলে কি রচনা? রচনা নয়, এ আমার এক বোন, নাম তার পাপিয়া। কি নাম বলেন আপনি? পাপিয়া। পাপিয়া? কিন্তু কিন্তু সে যে আমার বোন, তাকে আপনি চিনলেন কিভাবে? কিভাবে চিনেছে সেটা বলা যেমন চলবে। এখন বলুন, এই কিডন্যাপের পেছনে কে বাধা থাকতে পারে বলে আপনার সন্দেহ? ওই বিশাল সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানায় ধর্মঘট চলছে। ওই বিশাল বাবু লোভের টোপ দিয়ে আমার দাদার মন গোলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। সেই কারণেই হয়তো আসি এখন আমি কি করবো দারোগা বাবু? কোন মুখে আমি এই দাদাকে সংবাদটা দেবো? আমার দাদা যে বোনকে ছাড়া কিচ্ছু জানে না দারোগা বাবু। এই খবর শুনলে আমার দাদা তো পাগল হয়ে যাবে। তবু তাকে সামনে রাখতে হবে, কারণ বিপদে মাথা স্থির না রাখতে পারলে শঙ্কর বাবু, আপনি রনিকে তাড়াতাড়ি যাত্রা থেকে আমরা বাড়িতে নিয়ে যাবো। আমি যত সময় আপনাকে দেখে পাবো। বেশ, আপনার উপর আমি আমার দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি যে আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এ হতভাগ্য দাদাদের মুখে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। রকি নিশ্চয় সে বিশাল নইলে তার এত বড় সাহস হয় কি করে দিনের আলো মেয়েদের কিডন্যাপ করে? রকি, তুমি যেই হও আর যেখানে থাকো, আমার হাতে ধরা তোমাকে পড়তেই হবে। বেশি চালাকি করলে আমি গুলি চালাতে বাধ্য হবো। বাট ওয়ারি I am STPO center. it is impossible. তোমার সাথে থানা গেছিলাম, সেখানে শুনলাম তুমি নাকি ডিউটিতে পেয়েছো, তাই তোমাদের পুলিশের আচ্ছা পোশাক পরে তোমার কাছে বেরিয়ে পড়লাম। কিন্তু কি এমন কথা যে তুই একদম সোজা থানায় চলে এলি? আসলে একজন না আমার চরম সর্বনাশ করেছে, তাই আমি তার নামে তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? হ্যাঁ, একজন না আমার চরম সর্বনাশ করেছে, তাই তার নামে আমি একটা। কিন্তু কে? কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নাম তার? সেই চন্দ্রপুর থানার ওসি নামটা। এটা একটি সময় না, কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ এনি হাও তাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি উদ্ধার করতে চাই না। আমি যে দিনের পর দিন তোমার পথে বসে থাকি, অথচ তুমি বাড়িতে রাখি সবসময় থানার মধ্যে পড়ে থাকো। আমার জন্য কি তোমার মনে এতটুকু বড় না নেই স্বাধীনতা? না তুই এবার ভুল করছিস রচনা। আসলে থানার কাজের চাপে অজুহাত না দেখে সত্যি করে বলো, কেন কেন তুমি বাড়িতে যেতে চাও? আমরা কি তোমার কেউ নই? ও কথা বলিস না রচনা। তোদের সঙ্গে যে আমার সম্পর্ক আমি কি এত সহজে ভুলতে পারি? কিন্তু সেদিনে আমার কোথায় আমার উত্তরগুলো তুমি মেনে নিতে পারনি, এই তো। কিন্তু এতে বাবা দোষ কোথায়? যা সত্যি বাবা তাই করেছে। বাবা তো সত্যি তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে। ও কথা তোদের তো অনেক দেরি হয়ে গেল। তারপর আমি তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার এই প্রেম পেতে ভালোবাসা। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। স্বাধীনতা, তুই আমার ভুল বুঝিস না রচনা, তুই আমার ভুল বুঝিস না।
পুলিশ অফিসার ওকে What is that two? What is a right? What is a thing? Answer my question! আমি Yes! তুমি তো বলবে পুলিশ কে? পুলিশ কি? পুলিশ কেন? পুলিশ নামে বস্তুটা কোন সমাজের কাজে লাগে? কেন পুলিশ এসে আইন শৃঙ্খলা রক্ষা করে? দেশে আইন থাকলে তবে দেশে রক্ষো। একটি বার কেটে দিতে অফিসার এই দেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? এই কথা জান আপনি? এই আদর্শ নীতি এই দেশের মাটিতে বেশি থাকতে পারে না। তাই তো তারা অনেকদিন আগে মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ পাপি আর অধর্ম। তারা এই কালো হাত গুলো এই সুন্দর মন থেকে চালাচ্ছে। আপনি কি বলছেন? আপনি কিছু বুঝতে পারছি না। পারবে না কারণ তো আমি তো আগে আর বোঝাতে পারি না। আমি যে এখানে একটা মতো পাবো না না, আপনি পাগল হয়ে যান কেন? আপনি তো সর্বহারাদের মিছিলে যে আমি নয় নড়ে না নড়ে নড়ে একদিন আমার সব ছিল কিন্তু আজ কারা কারা? আপনার স্ত্রী পুত্ররা বুঝি? ওই যে হতেও পারে আমার না আমার ঠিক মনে নেই। তুমি একবার দাঁড়াও। আমি একবার ভগবানকে না আমি একবার ফোন করে জিজ্ঞাসা করছি তারা কে। হ্যালো 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 মিস্টার ভগবান, আমি এক অনুমান পাগল বলছি। না, ভদ্রলোক একেবারে পাগল। জীবনে অনেক কিছু হারালে বুঝি মানুষ এভাবে পাগল হয়ে যায়। জানি না আমি সাথে তার জন্য আমাকে একদিন পাগল হতে হবে কিনা, পাগল হতে হবে কিনা। কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলে স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ না কেউ কেউ না কেউ হতে পারে। আমি কোথায়? গাড়িটা ওইভাবে আমাকে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন মাস্টার মশাই, আমরা শুরু থেকে রক্ত ঝরছে, আপনি চুপ করুন। চলুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই মাস্টার মশাই। না আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমার কিছুই হয়নি। আমাকে ছেড়ে দিন। আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। আসুন বলছি দেখুন একটা বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে গেলে ওরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। কোনোভাবে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধ মানুষকে মৃত্যুর মধ্যে ফেলে দিয়ে আপনি কি মানুষ? না দেবী, আর সেই জন্য মৃত্যু পথযাত্রী বৃদ্ধের চিকিৎসা বাবদ এবং আপনাদের মতো গুন্ডা রক পাচ্ছে, এটা সবচেয়ে বড় প্রয়োজন। এই নিন, এতে 5,000 টাকা আছে ধরুন। জোচ্চুর কালোবাজের ধনির মেয়ের বলে আপনি টাকা তুরন্ত কাছে তাই না? এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে। টাকার বিনিময়ে আমি আপনার তুমি করো না বাবা। এটা কি তোমার মানাই না? তবু আমি করবো। এরা মত করবে অহংকারী নারীকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যতটা সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ততটাই কঠিন। তাই ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। যান, এনার মতো দেখতো মানুষের জন্য আজ আপনি বেঁচে গেলেন। আর দেখে যান মানুষ কাকে বলে। আর আপনার বিলাতি শিক্ষা সঙ্গে এদেশীয় শিক্ষার অনেক অভাবে। বাবা, এনাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। সারা শরীরে রক্ত ঝরছে। আমি যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। আমার রিক্সা আছে,
চোখে দেখে না, অহংকারে নারীর গাড়িতে উনি চড়বেন না। উনি গরিব হতে পারেন, কিন্তু না সম্মানটা কিন্তু গরিব নয়। আপনার ইস্তাহে কোনো প্রয়োজন নেই। ওনার চিকিৎসার দায়িত্বটা আমি পালন করতে পারি। আপনি আপনার গাড়ি আর শুনুন বলছি মানে আপনি টাকা দাও। দেখুন, এই সমাজে আপনার মতো অহংকারে ধনী যারা, তারাই কিছু অর্থের কাঙাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থনীতিটাই এই সমাজে সবচেয়ে তারা বেশি করে কাজ করে থাকে। আর এই সমাজ এই সংসারকে কিছু করে, তাই আপনার মতো মাত্র ধনীর ভান্ডারে ওই টাকাটা আমি ভিক্ষা দিয়ে চলে গেল, চলে গেল। অসম্মানের আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু না, এত সহজে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। নিষ্কার প্রতীক মিত্র, যে আগুন তুমি আমার বুকে জ্বালিয়েছ, ঠিক তেমনি করে সেই আগুন তোমার বুকে জ্বালিয়ে তোমার মুখ থেকে আমি কেড়ে নেব। রাধা রমণের শ্রীকৃষ্ণ। যুগে মানুষের মুখে শোনা যাচ্ছে রাধা রমণ শ্রীকৃষ্ণের বাঁকা হাসি, কিন্তু আমি হাসতে পারছি না কেন? আমার বিপাশিতা মন শুধুই চাইছে একটা মদের বোতল, কচি পাঠার মানুষ আর একটা 19-20 বছর আলটা মোটর খাও না। আমার এই আত্মার চাহিদাটা আজ রাতেই যেমন করে মেটাতে হবে। সবই আপনি ভালোবাসেন, কিন্তু এদিকে যে কেস কি চাই? আগে এই রৌদ্রপ্রতাপ সেন সোমনাথ তার নিজের তৈরি জগতে বিচরণ করে, সেখানে কোনো কি চাই নয় না। কি হয়েছে বল? স্যার, পুলিশ এনিহাও জানতে পেরে গেছে ওই মেয়েটাকে আমিই ছাড়তেছি। তাতে এত উত্তর হওয়ার কি আছে? এদেশের পুলিশরা কি ধর্ষণ করে না নাকি? এই কি বলছেন বস আপনি? পুলিশের নজর হরিণীটা কথা ওই আপনার মাতার বাড়িতে বিশাল ও এতক্ষণে ও রূপ সমুদ্রে সাঁতার কাটছে। কি করেছিস রে তোরা? কলিকা আমি থাকতে ওরকম একটা বিশালের মতো বাজে ছেলের কাছে অমনি একটা কচি মেয়েকে রেখে এলি। আমার কতদিনের সাথ। সেটা আপনি পরে পূরণ করবেন বস, কিন্তু এদিকে আমার এই পুলিশ যে আমাকে একসঙ্গে কটা চিন্তা মাথায় রাখি। ওদিকে ওই অপরাধের চিন্তা, এদিকে আবার তুই। ঠিক আছে, তুই কিছুদিন আমার ওই পাতাল গিয়ে থাক, এদিকে যা ব্যবস্থা করে আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন। আরে আসুন, আমি করবো। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতো মহান মানুষের পদধূলি আমার এই গরিবের কর্ণকুটিরে। আমার পাতানুসারীর ছেলে নাম রবি, এই কিছুক্ষণ আগে এসেছে। পাতানো খালি যা বলুন, রকি কে? রকি কে? রকি কেমন রকি? ও নামে আমি কাউকে চিনি না। রবি দাঁড়িয়ে রইলে কেন? যাও মাননীয় ওসি সাহেবের জন্য একটু ঠান্ডা গরম নিয়ে এসো। ঠিক আছে মেশামশাই, আমি এক্ষুনি যাচ্ছি ওসি সাহেবের জন্য ঠান্ডা গরম নিয়ে আসতে। চলি স্যার। নমস্কার। আমার বসাবো দাঁড়ান নিরন্তর হওয়ার আগে বলুন, আপনার বড় ছেলে বিশালের সভা কথা। মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন পার হয়ে গেছে, আরে ঘরের কোলে যখন হামাগুড়ি দিচ্ছে না, তখন জানতে হবে সে নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমি জানতে চাই সে মহান কাজটা কি। সেটা জানার আগে আমার অধিকারের মাত্রাটা জানুন বিশাল। আপনি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? আর বিশাল আমার জেল পালানো কয়দিন আর ওয়ারেন্টি নাস্তাদি নয়। এটার গতিবিধির উপরে আপনাকে
আপনাকে জবাবদিহি করতে হবে। তাই না? কিন্তু সেদিন আমাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সরকার, যেদিন আপনার সুপুত্রের শরীরে হাতে পায়ে সে ফরমানা থাকে। সে করবার তো সুন্দর কোটার পর হবে না অফিসার, কারণ আপনার জানো, বলুন কারণ। পরিবার কালটা তো মোটো ভালো না, তাই আপনি খায়ের পুকুরে পড়ে সময় কোন জায়গায় পড়ে গেলে এখানে বাস করে বিরোধকারী আর বিষয়ের এখানে বিশ্বনাথ সাহেব সোনাদুল্লাহ বুঝে গিয়ে এখানকার হিন্দু প্রাণীগুলোর মাথা তাক ভেঙে দিয়ে দিল। আমি একমাত্র সলিল দত্ত। আমার এলাকায় বাস করতে সরব আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল। কোনো বিপদধারী যেন নয়। আন্ডারস্ট্যান্ড? এটা আমার ডাক্তার। বড় ভালো লাগলো মাননীয় অফিসার। কিন্তু তুমি জানো না অফিসার, এই রুদ্রপ্রতাপ সেন সোমবার কালো হাতের বিস্তার কত দূর? মন্ত্রী, আমরা, ডিএসপি, এসডিডিপি এরা সব আমার টাকায় তোমার মতো দুধে অফিসারকে সাহায্য করতে আমার কাছে গুপ্ত তালার চাবি আছে। সেই গুপ্ত তালার চাবি খোলার আগে নিজের সংসারের তালার চাবি কাছে ঠিক করে রুদ্রপ্রতাপ পাবো। তুমি আমার অফিসে ঢোকার পারমিশন তোমায় কে দিয়েছে? আরে আপনার এই কুকিং যে দুর্নীতি ভরা আপনার ঢোকার জন্য তার পারমিশন লাগে নাকি? আমি ওরা করছি। কে তুমি? কি চাই তোমার? শ্রমিক নেতা প্রভাত রায় ভাই পঙ্কজ রায় আর কি চায়? চায় আপনারা বড় ছেলে বিশাল সেন শর্মাকে। বলুন সে কোথায়? বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেন আটকে রেখেছেন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম কথা বললো তোমার দাদা বেকার, তাই খিদের জ্বালা ছটফট করছো কেন? কি হয়েছে তোমার মনে? ওই আপনার ছেলে বিশাল আপনার পোষা গুন্ডা লোকেকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। কালি ছিটা মারা জায়গা পেলে না ভাই, শেষে আমাদের মুখে পুরো মানুষের গায়ে কালিটা ছিটিয়ে দিলে। বলি তা তো মোটেও ভালো না। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্মঘটা তুলে নিতে বলো, তাহলে পেয়ে যাবে। যাও, বেশি বিরক্ত করো না, অন্যথায় তুমি তোমাকে এই খাওয়া ধারটা দিয়ে হেল্প করে দেবো। বেশ, তাহলে এখন চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে নিতে চাচ্ছি, রুদ্রপ্রতাপ বাবু। আমি যদি আমার বোনকে খুঁজে পাই তো ভালোই, তাহলে আপনার ছেলে বিশালের জন্য যদি আমার বোনের কিছু ক্ষতি হয় না, তাহলে আপনার লোক আর লালসার সংসার থেকে আমি চালিয়ে পুরো ছাই করে দেবো। তখন কিন্তু আপনি আমার এই কোটি কোটি টাকার বিনিময়ে আপনার সর্বনাশটা রোধ করতে পারবেন না। কিন্তু দেই না। রাতে হলি! আমাকে কোন শালা? আমাকে রক্ষা করবে তোমার কোটি কোটি টাকা হবে না। জনগণ, পুলিশ প্রশাসন, আমি কেউ ডরাই না। আমি টাকার জোরে ছিনিয়ে নিব মানুষের সুখ শান্তি আর যৌবনবর্তী নারী উষ্ণ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন বস, কারণ আপনার পথের বিষাক্ত কাঁটাটাকে আমি উপরে ফেলেছি। মানে ওই শালা অফিসার যখন আপনার সঙ্গে গল্প করছিল, ও তখন আমি গাড়ির ব্রেক ছুটিয়ে দিয়েছি। কিছু লেখা কিছু করে মতো কারণ বুঝুন তো। শালা একেবারে মায়ের ভোগে। ওরে বাকি আমার মনে পড়ে, তুই আগে চলবি আমার কিনেছিলিস রে ভাই। হ্যাঁ, আজ আমি একটি কচি মুরগি আর 10,000 টাকা দেবো। ওগুলো নিয়ে তুই সারা রাত ফুর্তি করবি। আর আমি এখন যাবো ওই বাগান বাড়িতে বিজ্ঞানের সঙ্গে কচি মুরগির কষা মাংসটা একটু চেখে দেখবো। চোখের দেখা একবার দেখবো, তার কি পারমিশন নেই? তাছাড়া কি আর দেখবে, রুগীকে রক্ত দিয়ে চলছে। রক্ত? হ্যাঁ, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, তাই তাকে রক্ত না দিলে তাহলে এত রক্ত? নিজের প্রয়োজন ছিল বলে
বাঁচিয়েছে। রবি বাবু, আপনার ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে প্রতীকবাবু এখন অসুস্থ, তার অসময়ে তাকে বিরক্ত না করাই ভালো। না জগন্নাথ বাবু, আর আমার কোনো অসুস্থতা নেই। আমি এখন পুরোপুরি ফিট, আর আমাদের রুগীও। দেখি, আপনি এখানে না মানে আমি উনি কদিন ধরে এখানে আসছে, আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি সেটা না নিয়ে ভালোই করেছেন, কারণ রোগীর অবস্থা দেখে বিদ্রোহ করো এটা আমার সহ্য হবে না। এটা আপনি ভাবতে পারবেন যে আমি রবিকে দেখে বিদ্রোহ করবো? না ভাবার কি আছে? আপনার টাকার জন্য ধরাকে সরা জ্ঞান করেন। আপনাদের বিচারে গরিব মানুষ আর রাস্তার পথের কুকুর কাম নাই আরে আপনি একটু চুপ করুন। আমি এখন তাহলে হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। কয়েকদিন আপনার কাজে অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। না না বাবা, কি বলছো? উনিও পথের মানুষ, আর আমিও তাই। তাই ওনাকে সাহায্য করা আমার দরকার। কিন্তু তুমি ভক্ত সন্তান হয়ে যা করবে, তা আমার প্রতি সারা জীবন লেখা থাকবে। জগন্নাথ বাবু, যাক শুনুন, রোগী 5 নম্বর বেডে আছে। ইচ্ছা হলে আপনার তার সঙ্গে দেখা করতে পারেন। শুনুন, আমি এখানে বারবার এসেছি শুধুমাত্র রোগীকে দেখার জন্য নয়, আমি এখানে এসেছি আমার সঙ্গে দেখা করতে সেদিন এসে অপমানে বুঝে নিবে। শুরু করুন। আচ্ছা, আপনি আমাকে কোনোভাবে কি আপনার ব্যাপারে কথা বলতে পারেন না? আমি কি কোনোভাবে আপনার কাছে ক্ষমার যোগ্য নই? আমার বিচারে আপনার কোনো ক্ষমা করার কোনো প্রক্রিয়া আছে না, কারণ আপনার কোনো অপরাধী নেই। তাহলে বলো, বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আমি যে এক বুক আশা নিয়ে তোমার কাছে এসেছি। কারণ উনি রাজুকের তোমাদের নাটকের কথাবার্তার কান্না পুরোটা আমার সহ্য হয় না। আমাকে তুমি ঘৃণা করি। কেন কেন? কি এমন অপরাধ? আপনি খুঁজছে কদর্যহীনা বিকৃত মনে নারী। আমি বুঝছি না, আমি কোনো সহি না। নয় বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর নজরুলে এদেশের নারী হয়ে যে পোশাক আপনি পরেছেন, সে পোশাক দেখে শাসক বাঙালির মনে শুধু ঘৃণা জন্মাবে, তা ভালোবাসা নয়। আর বিকৃত মনের পরিচয়? দুদিন আগে তীব্র অপমানে যারা সহ্য করতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন দুপড়া চোখের জল ফেলে আমার কাছে পেন নিবেদন করছেন। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছেন সেদিন সেই অপমানে যারা ভুলতে অভিনয় করে অপমানে যারা পশ্চিমে আবার আপনি স্বর্গে প্রকাশ হবেন। তাই আপনার বিরুদ্ধে মাস্টার শিক্ষায় তহকিনের ব্যক্তি প্রেমের ধাঁধে পা না দিয়ে আমার এই পরিমাণা পা থেকে আমি অন্য পথে চালিত করলাম। চলি। আবার সেই অপমানের দিকটা বিচারা। কিন্তু না, আমি তো কিছুতেই এত সহজে হাল ছাড়বো না মিস্টার প্রদীপ। প্রয়োজনে আমি দানবে থেকে তোমার মনের দেবী, কারণ যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই। তোমাদের আমি চাই না তবু কেন তোমরা আমাকে এভাবে ধরে তোমরা কারা? তোমরা কি চাচ্ছ? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না, নাকি চিনতে চাইছো না যে আমি রচনা? সেই ছোটবেলা থেকে আমরা সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো? চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। কি উত্তর দেবো? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন কেন তুমি বুঝতে পারছো না যে আমরা একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি? বলো দাদা, এত কিছু পরে তুমি আমাদের চিনতে পারছো না কেন? কই আমার খোকা বাবু, কি হয়েছে না? কি সাধুদা, তুমি এখানে কেন? আমি কোথায়? এরা সব কারা? বলো না সাধুদা, এরা সব কারা? খোকা বাবু,
সব কথা শোনার আগে তোমাদের যে এই মধুর তিন ভাই বোনের মধুর সম্পর্কটা আছে তা হয়তো অবিশ্বাস অন্ধকারে হারিয়ে যাবে। আমাকে অন্ধকারে না দেখে বলো সাধুরা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? কেন পারবে না? একদিকে সেই জনসংখ্যার মুখোমুখি হতেই হবে, তাহলে আজ আর ঢুকে ঢুকে কি লাভ? তুমি বলো, যে আঘাত যত প্রতি নির্মম হোক, আমি তো সহ্য করতে পারবো। তুমি বলো সত্যি কথা বলো। বলো বলো আমার তাহলে শুনো, তোমার বাবা ছিলেন কোলাসডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার মশাই। স্কুলের একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি এক দল গুন্ডা নিয়ে তোমার বাবা মা বাড়ির উপর অত্যাচার শুরু করলো। আর আমি ঠিক তখনই স্কুল থেকে তোমায় নিয়ে ফিরছি, আর হঠাৎ চিৎকার করে গিন্নিমা বলছে, পালিয়ে যা কোথাও, পালিয়ে যা। সাধু যেমন, তুমি যেখানে খুশি কোথাকে নিয়ে পালিয়ে যাও। বাড়িতে নরক করতেছে দেখো। আর আমি দিদি জ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে করে নিয়ে ছুটতে শুরু করলাম। আর আমাদের ধরবার জন্য এক দল গুন্ডা এসে পেছন থেকে তাড়া করলো। আর তোমাকে বাঁচাতে আমি যখন পরের প্রাণে ছুটতে চলেছি, পেছন থেকে একটা গাড়ি এসে অজরে ধাক্কা মারলো। আবার এদিকে ঢুকবে, আবার এদিকে ভেবেছিলিস ছোটাগুলো আজকে নিয়ে যাবি? ওই ভগবান তোকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ? হ্যাঁ? সাধু বাবা, এই কাজ করো না তুমি। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমার ওই নিষ্কর শিশুটাকে পুরো করো না। চল রাকেশ। ভগবান প্রাণে দিয়া মায় বলে কোনো জিনিস নেই। বসের কথা মতো ওই সব বাচ্চাটাকে আমাকে খতম করতেই হবে। না তো বাবা, না। ওই নিষ্কর শিশুটাকে তুমি খুন করো না, পারলে তুমি আমাকে খুন করো। চল লেখা খেলো তো সারা মাস্টারের বেটাটা। জোগা ভাই, ও যদি তোমার ছেলে হতো, তুমি কি পারতে? তাহলে ওই নিষ্কর শিশুটাকে তুমি খুন করতে। সাধু চলো। তুমি গুন্ডায় হও, ডাকাতি হও, তোমারও তো বাড়িতে নিশ্চয়ই বউ ছেলে আছে। মনে করো না এই সাথীর আরেক ছেলে। ও ভগবান! তুমি কোন পরীক্ষায় ফেললে ভগবান? এ পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। প্রয়োজনে তুমি আমার জীবন নাও, তবু আমার এই খোকা বাবুকে বাঁচতে দাও। না যুগা ভাই। এই যুগা গুন্ডা! আর যদি তোমার একবার ছবি মতো পড়েছে, তখন কারোর জীবনের বিনিময় নয়। প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে ওকে আমি বাঁচাবো। ইস, রক্ত ঝরছে। তার উপর ন্যায় হারিয়ে ফেলেছে। তাহলে কি হবে জোগা ভাই? আমার খোকা বাবু চিন্তা নেই সাধু চলো। এতদিন যুগা গুন্ডা শুধু প্রাণ নিয়েছে। এবার সে প্রাণ দিয়ে যে দিবে তার মহাপাপের প্রায়শ্চিত্ত। আমি একে নিয়ে ছুটে চললাম উত্তরটাকে হাসপাতালে। হে ঈশ্বর, আসুন তোমার করুণা। তোমার কৃপায় জানোয়ারটা মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার বাঁচিয়ে দাও। কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? চিৎকার করা আগে তো অপরাধ। আমার ছেলেটাকে একবার দেখুন না, বাবু। তার মানে আমি চিৎকার করবেন? আমি ওনার কাছে ক্ষমা চাইছি ডাক্তার বাবু।
ভর্তি করা বই নয়, তাহলে ভর্তি করবে? তাহলে আপনি কিছু করতে পারবেন না? পারবো না না নয়। তবে এখন আমি কিছু করতে হলে সব অনেক টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছো? তাহলে তোমার ছেলে এখনই আমি সেটা পাবো না। নমস্কার বাবু। ওরে আমার যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, ওর বংশের বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, আপনাকে কিছু করতে হবে না। আমি এখনই আমি থেকে রক্ত দিচ্ছে, মনে হচ্ছে এখনই রক্ত দিতে হবে। না, আমি দেবো ডাক্তারবাবু। তবু আমার এই ছেলেটাকে আপনাকে বাঁচাতে হবে। তার আগে দেখতে হবে ও রক্তের সাথে আমার রক্তের কোনো মিল আছে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। যার হাতে ঘোড়ার কথা, আজ তারই রক্তে ভাসতে চলেছে আমার পোকাবাবুর জীবন। বাহ ঠাকুর বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? তার পোকাবাবু আমার তার বাবা মায়ের উপর চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে না জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে সেটা ঠিক করবে তোমার খোকাবাবু। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। জগা ভাই, মিলে গেছে সাধু চলো। তার তো আমি মাত্র রক্ত দিয়ে এলাম। জগা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপনজনকে চিনতে পারবে না। ডাক্তারবাবু, আই এম সো সরি বাবু। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে তাহলে কেউ কোনোদিনই স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তারবাবু। হয়তো আমার যদি কোনো দুর্ঘটনায় আঘাত পায়, তাহলে পুনরায় স্মৃতিশক্তি ফিরে পেলেও পেতে পারে। সম্পূর্ণ নির্ভর করবে বাবা ভোরবাজির আশীর্বাদে। আমি আসছি বাবু। আজ আমি আসি সাধু চলো। পরে এসে তুমি তোমার খোকাবাবুকে নিয়ে যেও। না জগা ভাই, তুমি তোমার নিজের ছেলেকে ছেড়ে কোথায় যাবে? আর ও তোমার ছেলে হয়ে থাকবে। বরং মাঝে মাঝে আমি তোমার বাড়িতে নিয়ে দেখে আসবো। তবে তাই হোক সাধু চলো। তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়। তাই তোমার পায়ে হাত থেকে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকাবাবুকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে ওই বলে আমি ভোট বইব, রিক্সা চালাবো, তবু আমার বাপের অন্ন তার মুখে আমি তুলে দেব না। ওকে মরণের মতো ঘিরে রেখে আমি আমার করে যাব মহাপাপের প্রায়শ্চিত্ত। তারপর আর কি বলবো? তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকাবাবুকে নিয়ে বাড়ি যাও। আমরা ভাই বোন সস্থানে ফিরে যাই। আয় রচনা। দাঁড়াও, দাঁড়িয়ে রাখতে সাধু কাকা। ও একজন অভিজাত পরিবারের মাস্টারমশাই ছেলে, আর আমরা একজন খড়ি গোড়া ছেলে মেয়ে। এরপর আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে সমাজে যে ওর সম্মান নষ্ট হবে। তাই বলে আমি তোমাদের এত সহজে ছেড়ে দেবো, এটা তোমরা ভাবলে কেমন করে? তার মানে হ্যাঁ, এত পাপের সাথে আমি এটা ভোগ করবো, তোমাদের ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, তাহলে আমার বাবা মা ভাইকে খুঁজে বের করে কে? বলো, জবাব দাও। খোকাবাবু, তুমি রনিতা রচনা তিনজন মিলে খুঁজে বের করবে আমার বাবা মা ভাইকে, আর তাদের খুঁজে পাওয়ার পর তারা তোমাদের যে শাস্তি দেবে সে শাস্তি তোমাদের মাথা থেকে ঢেকে দেবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের তোমার ভালোবাসার শিকলে বন্দি করে রাখবো।
এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। দিনে দিনে এদের অত্যাচার চরমে উঠেছে, আত্মহত্যা সব প্রতিষ্ঠা ব্যর্থ হয়েছে। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কি করব? আমি কোথায় যাব? আমি কি করব? আমার সশস্ত্র বুকে ছাপিয়ে পড়বে। আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। শাসন, এক এক করে তুমি আমার সব নিয়ে নিয়েছো। বলো শাসন, বলো আর কি চাও তুমি? তোমার সবটুকু মধু এখনো ফুরায়নি জানি, তাই তোমার সব মধু আমি আখন্ড করে পান করতে চাই। এই যে বলছো তুমি বেরিয়ে যাও। তাই কি কখনো হয় ভাই? তুমি হলে আমার শুরু বেত্তা, তোমাকে হাতিয়ার করে আমাকে অনেক কাজ হাসিল করতে হবে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দেখি আমি আপনার পিতাজির দোস্ত আছি। তাহলে আপনি এখানে এবার কেন? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য এখানে পাঠিয়ে দেবেন। জরুরি কথা? মেডিকেলি এই মুহূর্তে বহুত খরচ আছে, তাই আপনাকে এখনই আমার সাথে বাংলা ছেড়ে পঞ্জাবকে রওনা দিতে হবে। এর কি জিজ্ঞাসা না করে? ওই 3 মিনিট না আছে বেসান বাবু, আপনি আমাকে পরামরে विश्वास করতে পারেন। चलिए बाहर में हमारा गाड़ी खड़ा আছে, আপনি চললে ড্রাইভার আপনাকে নিয়ে পাঞ্জাব রওনা দেবে। আচ্ছা সিংজি, রূপসী যদি সঙ্গে নিয়ে যেতে হয়? কোন অসুবিধা না আছে বিশান বাবু। আচ্ছা বিশান বাবু, আমার চিঠি একটু খুলে দিয়ে দিন। ঠিক আছে। আমি আমার বাবাকে হারিয়েছি, তোকে আমি এত সহজে ছাড়বো না শয়তান। আপনি কি দাদা? দাদা যখন বলে সম্বোধন করছে তখন আর পরিচয় প্রয়োজন কি? হ্যালো, আমি তোমাদের বাবার বাড়িতে এখনই পৌঁছাচ্ছি, তুমি ইমিডিয়েট এখানে চলে এসো। ওকে, আপনি তাকে ফোন করলেন দাদা? আনন্দকে আর শোনো, কিছুক্ষণের মধ্যে আনন্দ হলে তুমি তাকে নিয়ে থানায় যাবে। ওখানে এই শয়তানের নামে নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রুজু করবে। আর শয়তানের বাচ্চা শয়তান জানি না কে তুমি দেবদূত, তবু তোমাকে জানি না আমার সতর্ক শোনা। কিন্তু এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কেমন করে আমার সামনে গিয়ে দাঁড়াবো? না না, সে আসার আগে আমাকে আত্মহত্যা করতেই হবে। ও কাজটি করো না শোনায় আমার, জানো না যে আত্মহত্যা করা মহাপাপ। কি আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তো বিশান্তকে এটো করে ত্যাগ করো, আমি তোমাকে পরমা করে গ্রহণ করবো। এসো বলছি। ছি, আপনি জানো না দেবো না, সেটা তো বিশান্তকে এটো করে ত্যাগ করো, আমি তোমাকে পরমা করে গ্রহণ করবো। ক্ষমতা এক পা আমার দিকে এগিয়ে আসবে না। সুন্দরী, একবার যখন এগিয়েছি তখন তো আর পিছিয়ে আসা সম্ভব না।
তোমাকে তো আমার জল যাকে আমি দেবতার আসনে বসিয়েছি সে বাবা কিনা এ আনন্দ, তুই আমায় ভুল বুঝিস না বাবা। বুঝতেই তো পারছি আমাদের মতো এই অর্থমান মানুষদের এটা কোনো ব্যাপারই না, এটা একটা ভ্যাসে। বাবা নরকের শেষ ভাবে তুমি পৌঁছে গেছো। এবার তোমাকে বাবা বলে ডাকতে আমার ফির না হোক। তুমি যে একটা নরক, এটা আমার জানা ছিল না। এ আনন্দ, না মানে আমি তো তেমন কিছু করিনি। তোর দাদা বিশা মাঝে মাঝে এমন সব কাণ্ড করে দিস না। এরকম ছেলে তো। আর তুমি কি সাধু পুরুষ, তাই না? পাপের 16 গুণা পূর্ণ হলে একজন মানুষ নারী সতীত্ব হরণে উন্নত হয়। পাপের তরি কানাই কানাই বলে গেছে, তাই কান খারাপ করে শুনে রাখো। তোমাদের ধ্বংস সারা বিশ্ব নরক করতে পারবে না। আমি নিজের হাতে সৃষ্টি করি, আর ধ্বংস এত সহজে না। আমি বলছি হবে, কারণ পাপ আর পারা কেউ কোনদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না। তোমার জীবন দিয়ে হলেও এই মহাপাপের প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবে। তোমাদের কাছে চন্দ্র সূর্য উঠবে না। ভাইটি বা, তোকে একটা কথা স্মরণ করে দি। আমার চলার পথে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করবি না। তা যদি করিস পরীক্ষা মোটেও ভালো না। কালের শেষ হয়ে যাবি, সন্তান হলে রেহাই পাবি না। এমন মিথ্যে পরিচয় ব্যবহার আগে আমার মৃত্যু হলো না কেন? হলো না কেন? আপিয়া, তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। এই সমাজ সংসারের বুকে আমি একটা অভিশপ্ত প্রাণী, যার সব থেকে আজ আর কিছুই নেই। উপরটা রাজা ধীরাজ আর অন্তরটা ভিখারির উদয়। তাই চলো, আমি তোমার দাদার কাছে পৌঁছে দিয়ে আসি। এসো কাপিয়া। আমি যে অপবিত্র, আমি যে অসুচি। কাপিয়া, গঙ্গার জলে হাজারো মহিলা চলে যায়, কিন্তু গঙ্গা সেই পবিত্রই থাকে। আমার চোখে তুমি তাই চির পবিত্র। আমি মোরকে কেমন করে বোঝাবো? আমি তো জানি আমার মতো অপবিত্র, অসুচি, পাপী জগতার কেউ নেই। কেঁদো না কাপিয়া, কেঁদো না। এসো, সব পুণ্যের ভেদাভেদ ভুলে আমরা চলে যাই মানব দিগন্তের পথে। সাথে কি আর লটকে আছি মিলেতে মেন দিদি, হাঁটা তো উপাস নেই। নিহার চাকরি বাঁচাতে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। তোকে আমি কত কথা বলেছি, মেম দিবি নয়, দিবি মনে করে রাখবি, কথাটা বুঝি কানে যায় না। কানের কি আর দোষ বলুন মেম দিদি, এই সরি দিদিমণি। এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে এই কানগুলো আমার বিগড়ে যাচ্ছে। কি আমার নিত্য নতুন হালচাল দেখলি শুনি? এই আপনার কোথায় ধরুন, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাহাড়ি, চোখে কাজল, কপালে কি, এটা কি কেউ ভেবেছিল? কেন? আমাকে কি খুব খারাপ শোনাচ্ছে? মানে কার বাসি সুরে আপনার এই পোশাক পরিবর্তন আর হেঁটে হেঁটে মন্দিরে গমন? সবর আজ কথার মানে না, সবরে মেয়া ফলে। মা বলবে না আমরা বলবে, সেটাই তখন ভাবছি। এখন কথা নিয়ে কি চল? তুমি পড়ে যাচ্ছ কেন?
তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ ঠিক নয়, তবে মন খারাপ। মন খারাপ তার মানে? মানে শাড়ি পরা অভ্যাস নেই তো, নতুন শাড়ি পরেছে তা। ও ঘন্টা তুই একটু চুপ করবি? আমি চুপ করলে তো আমার নতুন শাড়ি পরাটা তো পুরনো হয়ে যাবে না। আরে না না না, যেটা পড়ার অভ্যেস নেই সেটা তো না পড়লেই হতো। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আমার দিদিমণির উনি তো বুঝছেন না। আর তারপর তোমার দিদিমণির উনিটা কে? একটি বিতিকে চিরে ছেলে মাসিমা, যে আমার এমন রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণি থেকে ফিরেও তাকায়। কোথায় কোথায় দিদিমণিকে ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে। তাই নাকি? না না, এটা তো ভালো কথা নয় বাবা। তবে আমার দিদিমণিও ছড়াবার মাত্রই নয়, একেবারে ফেভিকল আঠার মতো লেগে। এককালে চণ্ডীদাস যেমন রানীকে ছিপে গেছে, আর এককালে আমার দিদিমণি রানী হয়ে চণ্ডীদাসকে ছিপে গেছে। তুমি তো বেশ রসিক আছো বাবা। ওই রসটুকু সম্মান করে বেঁচে আছি মাসিমা, নইলে আমার আর কি বলুন, মা বাবা নেই, বউ ছেলে নেই, ঘর বাড়ি নেই, বেঁচে আছি কিনা তারও ঘন্টা তুই বাবার কোনো বন্ধ না করে আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাবো। তাহলে আমি কি এখানে বসে বসে পাপ করে দেবো? আমিও ভাবনা পিছু পিছু বলে যাবো। আর না না, রাগ করছে কেন মা? বাচ্চার ছেলে তো একটা বেকার কথা না হয় বলেই ফেলেছে, তাতে আর কি যায় আছে মা? সেটা তো আপনি বুঝলেন মাসিমা, আমার দিদিমণি তো বুঝছেন না। বড় হয়েছে দার্জিলিং এ, লেখাপড়া শিখেছে বিলেতে, ইট কাঠ পাথরে সারা জীবন সে মাতৃস্নেহ জানলো না। সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে? সে কি মা? তোমার আমাকে 3 বছর বয়সে রেখে আমার মা মারা গেছে। তাই মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা বোঝবার মতো ক্ষমতা আমার আজ পর্যন্ত হয়নি। তোমার সেই ব্যথায় সান্ত্বনা বলে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তো বলছি শাশুড়িকে তুমি বিয়ের পর নিজের মায়ের মতো ভালোবেসো, তাহলে তার কাছে পেয়ে যাবে ব্যথার সান্ত্বনা, মাতৃস্নেহের পরশ। তারপর সেই চিন্ময়ের প্রতিমাকে একবার প্রণাম করতে দিই। সুখী হও মা, সুখী হও। আমি আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ের মতো সংসারে থেকো, তাহলে দেখবে তোমার মতো লক্ষ্মী মেয়ের মাতৃস্নেহের কোনো অভাব হবে না। আমি বুঝি পাগল হয়ে যাবো, আমি বুঝি পাগল হয়ে যাবো। তোমার কথা এই যে এত গরুস্থ আমি আগে কখনো কোনোদিন বুঝতে পারিনি। তোমার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছিল ওই দোকান থেকে কিছু কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে ওনার দুটি পায়ে ঘন্টা আমি কালীঘাটের মন্দিরে এসে আমি প্রতিদিন দেখা পাই ঠিকই, তবে কেন জানি না আজ আমার মনে হচ্ছে এই কালীঘাটের মন্দিরে Yes. মানে কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, কার্য আজই হওয়া যায়। হ্যাঁ, মাত্র 50 কোটি। ওকে, বাঁচা মরা ঈশ্বরে হ্যাঁ। May God bless you. একই যাক, তাহলে আজকে তাহলে ধাক্কা লাগেনি। আজ ধাক্কা লাগলে আমি কিন্তু রাগে আপনার ভালো জায়গা দেখে সামনে যেতাম। মানে আমরা
দিনে ধাক্কা দেয় আমার দিদিমণি সব কিছু ভেঙে চুরমার। আপনি বেশ আদর যত্ন করে রিপেয়ারিং করে দিয়ে আমি ততক্ষণ ওই কদম তোলা গোটা কদম ফুচকা খেয়ে আসছি। একেবারে বিচিত্র সাজে এখানে তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি তো সারা জীবন বোকাই থাকতে চাই, আমি তো বুদ্ধিমতী হতে চাই না। তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার হাত পা কঠিন কঠোর কর্তব্যের চূড়ার শিকলে বাঁধা। বেশ, আপনার সেই কর্তব্যে আমি কখনো কোনোদিন বাধা দেবো না। শুধু দয়া করে আপনার চরণে আমাকে একটু আশ্রয় ভিক্ষা দিন। যে ভরসা তো আমার নেই, সে ভিক্ষা দিতে পারে একমাত্র আমার মা। আপনার মা? হ্যাঁ, আমার হৃদয় মন্দিরে জাগ্রত দেবী, সেই দেবীর পূজার উৎসবে কিন্তু আমার এই দেহ মন প্রাণ। তাই তার আদেশ হলে বেশ, আমি সেই দেবী মায়ের কাছে যাবো। তার কাছে গিয়ে আমি আমার চোখের জলে তার কাজ বুঝিয়ে দেবো। তার পায়ে মাথা করে সেই রক্তে আমি আমার নিজের স্মৃতি রাখিয়ে দেবো। তবু যেমন করে হোক, তার মত আমি আদায় করবই। সেই দিন আমি তোমাকে ভালোবাসবো। আমার উজাড় করা আমার হৃদয় তোমার হৃদয়কে রাঙিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করবো। আর তা যদি না করো, তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনই পাবে না। প্রতিটার মায়ের অসম্মান, লাঞ্ছনা সব হারানো আর ব্যথার প্রতি। তাই তার আদেশ না হলে আমার মতো নারীকে নিয়েও সে স্বর্গেও সুখী থাকতে চায় না। যে যুগের ছেলেরা বিয়ের পর বাবা মাকে ভুলে যায়, এক মুঠো ভাতের জন্য বাবা মাকে পথে ভিক্ষে করতে হয়, সেই যুগে প্রতীকের মতো ছেলেও জন্মায়। স্বপ্নের প্রতীক, আজ আমি তোমাকে ভালোবেসে ধন্য প্রতীক, আজ আমি তোমাকে ভালোবেসে ধন্য। তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্রতীক, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি বলতে চাই না, আমি বলতে চাই। আমরা তো কোনো অসুবিধা রাখিনি। তোকে আমার সেই হাসি খুশিতে আমাদের সংসার থেকে ভরিয়ে দিতে পারবো না, পারবো না। আমার পক্ষে তা কিছুতেই সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয় পাপিয়া? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের বোঝাতে পারবো না। শুধু একটা কথা জেনে রেখো, তোমাদের পাপিয়া এই সমাজে বিষাক্ত তীরবিদ্ধ হয়ে মারা গেছে। ওরে পাপিয়া, তুই যে আমাদের সংসারের তোকে দেখতে নামে এই কতদিন আমি ঠিক কেমন তা তোকে কি করে বোঝাবো রে বোন? তোমাদের বোনকে এইরকম অবস্থা দেখাচ্ছে, আর কোনদিন হয়তো না দেখাই ভালো ছিল না দাদা। বারবার ওই কথা বলে নিজেকে ছোট ভাবছিস কেন রে বোন? নিজেকে বড় করে দেখার মতো অবস্থা নেই রে ছোটদা। না, তুই সে আমাদের আগে পাপিয়ে আছিস, কোনো অনুশোচনা নয়। তুই তোর বোনকে শক্ত কর। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ছোটবেলা থেকে তোদের তুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি। তোরাই আমার সন্তান। সেই পৃথিবীর তুল্য মর্যাদাকে বৎসবন্ধুর কথা দে, তুই আর কোনোদিন এরকম কথা। বেশ দাদা বেশ, আমি তোমার পাঁচিয়ে কথা দিচ্ছি। শত মরণে যন্ত্রণীয় আমি আত্মহত্যার প্রচেষ্টা আমি কোনোদিনও করবো না দাদা, কোনোদিনও করবো না। এই তো সে আমার লক্ষ্মী মনের মতো কথা। তুই যে আমার শোকের সান্ত্বনা, তুই আমার ছোট বোন।
কিন্তু তুমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি। একবার আমি সেখান থেকে ফিরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে? কে প্রীতম সেনের মুখে পাপিয়ার খবর শুনে ওই কারখানাটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। সে এক ঈশ্বরপ্রেরিত দূত দাদা, যে আমাকে নরক থেকে উদ্ধার করে নরকের ত্রিতাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। দেখছিস বোন, দেখছিস পাকের পঙ্খির আবর্তে ডুবে যাওয়া এই পৃথিবীতে আজও কেমন দাদা, জানি বোন, যা তুই ভেতরে যা। হ্যাঁ দাদা, আমরা যাচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আয় পাপিয়া। শত দুঃখ কষ্টের মাঝেও ওই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শয়তানের তোমরা হারায় আমার সেই স্বপ্ন ভেঙে ছাই হয়ে গেল। আমার সে স্বপ্ন তুমি ইচ্ছা করলে আবার জোড়া লাগাতে পারো প্রভাত রায়। কি আপনি এখানে? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গল করার যা করার তা তো আপনার ছেলেই করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে নিয়ে পালিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক। দুঃখ কথা বলবো, মুখ সামনে কথা বলবেন। আহা, চড়ছো কেন? ভুল যাওয়া যা হওয়া তা তো হয়ে গেছে, তাই বলছিলাম। আপনার কোনো কথা শুনতে আমি রাজি নয়, যান এখান থেকে চলে যান। তা যাচ্ছি, কিন্তু একবারও কি ভেবে দেখেছো তোমার একটু নষ্টা বোনটাকে নিয়ে কি করবে? আর একবার ও কথা উচ্চারণ করলে আমি আপনার চেপটাই ছেড়ে দেবো। হয়তো পারবে, তাতে কি তোমার ওই নষ্টা বোনটা সত্যি হয়ে যাবে? আর তার চেয়েও ভালো মেয়ে মানুষের মতো। আপনি করুন, দয়া করে আপনি চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। বেশ, ও কথাটা আমি বাজিয়ে দিলাম। মন দিয়ে শোনো, তোমার ওই বোনের সঙ্গে আমার এই বড় ছেলের বিয়েটা অসম্ভব। পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, আকাশ তার গতি তপ্ত করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো? বেশ, তাহলে তোমার বোন যদি প্রয়োজন মনে করে তার গলা টিপে খুন করবো, তবু জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মর্যাদা হতে দেব না। সে তোমার বোন, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। তবে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখলো পারতে, কারণ কলিকাল কালটা তো মোটেও ভালো নয়। পূর্ণ অসতী মেয়ে ঘরে রাখার যে কি জ্বালা, তা তুমি মরবে মরবে এরা মানুষ না বিপদকারী জানোয়ার, এরা বাঘের চেয়েও ভয়ঙ্কর, সাপের চেয়েও ক্রূর। শুধু অর্থের বলে এরা এদেশের নেতা মন্ত্রী এমএলএদের কিনে রেখেছে, তাই তো এরা হাজার 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 অন্যায় করলেও কোনো ব্যবস্থা হয় না। এদেশের এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই, তাই তাই তো আগের পর চিৎকার করে বলতে ইচ্ছে করে, ওয়ে ওয়ে কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখে দিয়েছে बिल्कुल झूठ है।
সে খেয়েছে সে জানে না, সে দেখেছে সে মিথ্যাবাদী। সে খায় মিটারে বাজি, নীরবে নিভুতে কাঁদে। নাম তো হলো ভারতবর্ষ, এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের মতন নেয়। তাই তো রেখেছে কোটি কোটি টাকা থেকে শুরু করে চারানা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। রেখেছে নেতারা গণতন্ত্রের গোড়ায় পা দিয়ে হাতের মুঠোয় রেখে একটা সমাজ বিরোধী হাতে ধরিয়ে দিচ্ছে পিস্তল। কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য চিরন্তন অধিকার, এর নাম হলো ভারতবর্ষ। কি মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে আমি জোর করে বেরিয়ে এসেছি। ওরা আমার ছুটি দিতে চায়নি, তাই তো আমি জোর করতে বাধ্য হলো। তাহলে কি খুনি আসামি ব্যাপারটা রিক্ত, আমাকে হাসপাতালে বীর মতন জীবন যাপন করতে হবে। কিন্তু আপনার মাথা তো এখনো সারেনি মাস্টার মশাই। তাহলে তোমার কি হে ঝগড়া? একটা খোঁজ দিবার ওয়ারে আমি এনেছি। চিনেছি তোকে আমি চিনতে পারি শয়তান, তুই এই মহামন্ত্রী, এই মন্ত্রীকে আপনার করছো মহাভারতের দুর্যোধনের আদেশে ঈশ্বর তোকে আমি শেষ করে আমি মহাভারতকে আমি মাস্টার নয়, শয়তানকে ধ্বংস করার জন্য আজও আমি দিশাহীন আমি বিচরণ করে বেড়াচ্ছি। না মাস্টার মশাই, এই কাজ আপনাকে সাজে না, এই কাজ আপনাকে মনায় না মাস্টার মশাই। চিরকাল কি শুধু তুমিই করবে তাই না শয়তান? এবার এই কাজ আমি নিজে করে আমি বুঝিয়ে দেবো। পাড়ার মানুষ কোনদিন হজম করতে পারিনি, আর আপনি আমার জায়গা পারবি না। আমি যে কাম করেছি সেই পাপের সাজা আর একদিন আমাকে পেতে হবে। না বাবা, সারা বিধি তোমার দিকে আমি বললো আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ কাজ করেছো। তুমি পাপী। আরো বলবে চুরির সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা সাবধান, আমার অপমান আমি মুখ করে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয়ই চিনবেন না। চিনি বলে মুখোশধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দে কেন? এই শয়তানিতে আজ আমার স্ত্রী পুত্ররা কোথায় হারিয়ে গেছে। চাইনি মাস্টারমশাই, আপনার মধ্যে পূর্ণ আত্মা কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর এই জ্বলে যাওয়া শরীরে এক বিন্দু শোকের বাতাস বয়ে নিয়ে কে তুমি মা? আমার পরিচয় আপনাকে শুরু করে হবে না মাস্টারমশাই, শুধু এটুকু জেনে রাখুন আপনার সবকিছু আগে যেমন ছিল আজও তেমনিই আছে। রচনা, তাকে তুই কি বলছিস? উনি কে? ওনার কথা শুনে তুমি বুঝতে পারছো না জুনিকে? বাবা, দাদার প্রশ্নের উত্তর না হয় তুমি দিয়ে দাও। ওরে রনে, উনি হচ্ছে সত্যের মিত্র স্বাধীনের বাবা। স্বাধীন কি তোমার কিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন আজ দেশে একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টারমশাই, আপনার ছেলে স্বাধীনকে আপনি দেখতে চান? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছি দীর্ঘ 20 বছর, এ কথা শোনার পরও তাকে আমি না দেখে থাকতে পারি মা। আচ্ছা মা, পারবি তুমি আমার স্বাধীনকে দেখাতে? পারবো মাস্টারমশাই, নিশ্চয়ই পারবো। না যদি পারো তাহলে সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। না মাস্টারমশাই, এতে ঋণের কিছু নেই, চলো এটা তো আমার কর্তব্য। চলো। তোমার কথাই না আমি আমার মায়ের কোথায় সুযোগ পরশু পাচ্ছি জানো মা? আজ না আমার কানে ধরে যাচ্ছে। মাস্টারমশাই, আমি আপনাকে আপনি ছেলে
নিশ্চয় না। বলবে জন্য তুমি যে আমার মা ছিলে, তাই তো এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। যদি কোনো দিন পাই তাহলে না তোমার এই ঋণ না আমি নিশ্চিত শোধ করবো, আমি নিশ্চিত শোধ করবো। চলো 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 চলো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক ঈশ্বরের কাছে কামনা করি, ও ওরা যেন আগের জীবন আবার ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। এটি তোমার চোখে জল। এই আমার আনন্দের অশ্রু। 20 বছর পরে সন্তান স্নেহে মানুষ করার পর এবার হয়তো স্বাধীন। আমাদের ছেড়ে চলে যাবে, তাই তো এরপর আমরা হয়ে যাবো মন। তাতে আর দুঃখের কি আছে রে রবি? কাকের বাসা ছেড়ে মহিমটা একটু উড়ে যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে গভীর ভালোবাসে, ওর জীবনে কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? ও হবে, ও যে বড় ভুল করেছে, এই ভুলের মাসুল ওকে দিতে হবে। ভুল, ভুলের পথে পা রাখলে ভুলের পর নিশ্চয় কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে কাক কি কখনো ময়ূরের তলে মিশতে পারে না? বলে ময়ূরের তলে মিশতে পারে। তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা এই শুধু আমার মহাপাপের না, তুমি কোনো পাপ কাজ করনি। মানুষ হয়ে অদালতে তুমি যা দেখিয়েছো, অদারতা যেমন দেখিয়েছি তেমন দু হাতে মানুষও খুন করেছি। সেই মহাপাপের গ্লানি আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে রে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করি। এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই বাবা, আমি মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। বাবা, বাবা! না না না, তুমি চলে গেলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাবো। এরপর তখন কে শুনবে আমাদের এই মানবেদি কান্না? কে দেবে আমাদের এই শোকের সান্ত্বনা? কে মুছে দেবে আমাদের চোখের জল? কে মুছে দেবে আমাদের চোখের জল? চোখের জল কোনো বাধা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতীক মিত্র। এই চোখের জলের দাম তোকে একদিন তোর ওই বুকের রক্ত দেবে না। যদি এখান থেকে কোনদিন মুক্তি পায় তবে তোকে জানার বুঝিয়ে দেব যে বেদন সর্বদায় হাত দেওয়ার ফল কি ভীষণ ভয়ঙ্কর। শেষ সুযোগ তোর জীবনে কোনোদিন আসবে না। শর্মা, এই অন্ধকূপে তোমাকে আমি তিল তিল করে ধ্বংস করে পুছিয়ে মারবো। না, সে তুমি পারবে না শয়তান। বাবা ডেরি একবার জানতে পারে। তোমার ড্যাডি তো দূরস্থ, তোমার বাইরে তোমার মৃতদেহের পূজা দুর্গন্ধ বাইরে কাপছেন। তুমি এ কাজ করো না। আমি জোর হাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। অন্তা, বল বল জানো তোর কোন কাজের বিনিময়ে আমি ফিরে পাবো আমার বাবাকে? বাবা আমাদের পড়াশোনা হাত বলে সেই হাত খুশি মতো পড়া শান্তির সংসার। বল বল জানো তুমি কে? কে তুমি? রসডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র, তুমি কি তাহলে? হ্যাঁ রে জানোয়ার, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। তাকে তারা বাপ বেটা মিলে নরকে পরিণত করে। বিশ্বাস করো, আমি এসব সব ভুলে গেছি। মিথ্যা কথা বলার চেষ্টা করলে চাপ লাগবে তোর। তুমি বিশ্বাস করো, সেদিনের সব তথ্যের কথা আমি ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি যে ভুলতে পারি না বিশাল সেন শর্মা। আর পারিনি বলে এত কায়দা করে আমি তুলে এনে তোর কাছ থেকে একের পর এক সব তথ্য নিয়ে তোর বাপ মনে শয়তানের সিনেমাটাকে
আমাকে তার প্রান্তে নিয়ে যাচ্ছে। তুমি আমাকে এই নরক যন্ত্রণা দিচ্ছ কেন? আমি তো তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়েছি। এবার তুমি আমাকে আমার এই পাপের জন্য পুলিশের হাতে তুলে দাও। পুলিশ? আমি জানি জানো আর পুলিশ তোর আরেকটা পাপ। আর পুলিশের হাতে থেকে তুলে দিয়ে আমায় তো তোকে মুক্তি দেওয়া। তোকে মুক্তি দিলে আমার বাকি সব প্রশ্নের উত্তরগুলো আমি কোথায় পাবো? বাকি প্রশ্নের উত্তর? Yes. বল জানোয়ার, প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি জানি না, আমি জানি না। মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোর জিভটাই আমি কেটে দেব। বলছি বলছি বাবা পাশে একটা হোটেলে বাজি নাচাতে যাই। ওই সময়ের মধ্যে আমার লোক সব কাজ সেরে নেবে। আরে পঙ্কজ, দূরে দাঁড়িয়ে কেন? এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে আর কেন আমাকে? তার আগে বলো, তোমার বোনের সম্মানের অধিকারী হিসাবে তুমি কি করেছো? কিছুই করতে পারিনি দাদা, বাড়িতে বসে শুধু নীরবে চোখে জল ফেলেছি। আসলে বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা দাদা। হাত পাতে 70% মানুষই করে, তাই বলে কি তাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, তাদেরকে হাত পা নেই, না তাদের মানবতার জ্ঞান নেই, না তাদের প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা নেই? আছে আছে, সব আছে, কিন্তু না 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 করে কিন্তু নয়, পারবে পারবে ওই কিন্তু বস থেকে বেরিয়ে এসে প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধন লড়াই সামনে হাতে। মারবো মারবো আমার বোনের ইজ্জত হরণকারের উপর প্রতিশোধ নিতে যদি একবার সেই জানোয়ারকে সামনে পায়। তাই জানোয়ার শয়তান, আজ তোকে আমি শেষ করে বলে পঙ্কজ, তোমাকে ওকে শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে আমি প্রথম দিনের লাশটাকে গায়েব করে দিতে পারতাম, তাহলে বাইরে কাকটির শুকনো টের পেত না। আর ওকে শেষ করলে চন্দন করে সব ফিরে আসবে না। তাহলে আমি চাই সব শয়তানি মূলচ্ছেদ করতে, আর সেই জন্য তোমাকে আমার বড় প্রয়োজন। বেশ বেশ, বলুন দাদা, এই শয়তানদের সাহায্য করতে আপনি আমাকে যা বলবেন আমি জীবন বন্ধে তাই করব। তুমি আপাতত বাইরে ঘরে গিয়ে বসো, আমি তোমাকে সঠিক সময়ে তোমার কাজের দায়িত্ব আমি বুঝিয়ে দেবো। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরের মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো কাজ করে আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এদের মতো নরকে সরকারকে একটা বলাই পাঠিয়ে এই চন্দনপুরে করে দিতাম বন্ধের নামাতে আমি শান্তি হাতির পর আমরা প্রস্তাব করবো। তবে সেটা আইনের পথে করলে কি ভালো হতো না প্রতিবাবু? আইন দারোগা বাবুর কাছে আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? দারোগাবাবু, আপনি আমাকে বাঁচান দারোগাবাবু। এই শয়তান আমাকে শেষ করে ফেলবে। এখন আইনের ভোগের সামনে আপনি আইনের অসম্মান করে তাকে কিন্তু ঠিক করছেন না। হয় নাকি? বেশ, বলুন তো বিশাল, এক গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই শয়তান কিডন্যাপ করে দিনের পর দিন ওর বাগান বাড়িতে তাকে ধর্ষণ করেছে। সেই ধর্ষিত মেয়েদের জন্য আপনি কি করেছেন আর কোথায় কোথায় বের করেছেন বলতে পারেন? কোনো চেষ্টাই করেননি, কারণ আপনাদের ভিতরে গরিব মেয়েদের যে মান সম্মানের কোনো ইজ্জত দাম নেই। বের করো বের করো। কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এই কথা বলতে হচ্ছে। কিন্তু সকল পুলিশকে এক দাঁড় করে আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। ভুল কি ঠিক সেটা সময় বলবে। কোথায় বলে ফলনের পরিচয়তে যা শুনুন প্রতিবাবু, এই বিচার সবার নামে মানুষ আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। আসামির হাতে সিঙ্গার ফুলে হ্যান্ডকাপ লাগা। কি করতে হবে? এবার বলুন তো বিচার ঠিক কতক্ষণ পরে ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন? আইন বুঝতে আপনি আইনের দাস। আইন কোথায় এটা এই দেশের ধর্ম। আমি আপনাকে প্রমাণ করে দেবো আপনার ধর্ম মিথ্যা। আমিও তারই আশায় রইলাম। কিন্তু মনে রাখবেন বিচার,
পেলে ও আমার হাত থেকে ছাড়া পাবে না, কোনো মতেই না। আপনি কিন্তু আইনের অসম্ভবের কাজটা ঠিক করছেন না প্রতিবাদ। একজন পুলিশ অফিসারের সামনে আপনি এটা বলতে পারেন না। পারি না পারি তার দেখো আমি আপনাকে দিতে বাধ্য হবো। আসামিকে নিয়ে যান। বেশ, আমি আসামিকে নিয়ে যাচ্ছি। আসামিকে নিয়ে চলো।